সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিল এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথিগণের সাথে। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার AZM আহসানুল্লাহ, এমার্জেন্সি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট, ল্যাব-8 গুলশান, ঢাকা। এছাড়াও রয়েছেন ডাক্তার লুবনা মরিয়ম, ক্যান্সার ও প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার এবং ম্যাম, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা চাইলে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের জিজ্ঞাসা বা প্রশ্নের জন্য আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে। প্রথমেই ডাক্তার AZM আহসানুল্লাহ স্যারের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। স্যার, একেবারেই কঠোর লকডাউনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এর নিশ্চয়ই পেছনে একটি কারণও আছে, বা এত ভয় পাবার কি কারণ রয়েছে, বা আমাদেরকে আরও কতটা সতর্ক হওয়া উচিত এ ব্যাপারে? ধন্যবাদ মোনা। সত্যিকার অর্থে আমরা কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল বা ক্রাইসিস মোমেন্টে এই মুহূর্তে রয়েছি। মানে কোভিড শুরু হওয়ার পর থেকে যতগুলো পর্যায়ে গিয়েছে বা ঢেউ গিয়েছে, তার মধ্যে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে এই মুহূর্তে আমরা সময় পার করছি, এবং তার জন্যই কিন্তু এই লকডাউনের বিষয়টি এলো। এখন যে ভ্যারিয়েন্টটি আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে, যে ডেল্টা ভ্যারিয়েন্টটি রয়েছে, সেটি ভয়ঙ্কর রকমের সংক্রামক। আগে পূর্বে যেখানে একজন থেকে দুইজন বা তিনজন ছড়াতো, সেখানে ন্যূনতম 10 জন বা তার চেয়ে বেশি লোককে ছড়িয়ে দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে একটি পরিবারের যদি একজন আক্রান্ত হচ্ছে, প্রত্যেকটি সদস্য সেই পরিবারে আক্রান্ত হচ্ছে। এবং সবচেয়ে ভয়াবহ বিষয়টি যেটি রয়েছে, এর পূর্বের বিষয়গুলো কিন্তু শহর কেন্দ্রিক ছিল, কিন্তু এবারই প্রথম যেটি শুরু হয়েছে কিন্তু একদম সীমানা থেকে, এবং সেটি ক্রমশ ধেয়ে আসছে শহরের দিকে। ফলে দেখা যাচ্ছে যে প্রান্তিক যে জনগোষ্ঠী যারা আগে একটি নিরাপত্তা বলয়ের ভিতরে ছিল, তারা ভয়াবহ পরিমাণ আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। হয়তো একেবারে শহর পর্যন্ত আসতে আসতে কিংবা হাসপাতালে পৌঁছতে হয়তো সেই সুযোগটি কম, কাজেই কিন্তু মর্টালিটি অবশ্যই সতর্ক হতে হবে এক্ষেত্রে। এটি কিন্তু ভয়ের কারণ। আচ্ছা স্যার, আমি আবারও আসবো একটু ম্যাডামের কাছে জানতে চাইবো। ম্যাম, যারা ক্যান্সারে আক্রান্ত রয়েছেন, যেসব রোগীরা আপনাদের কাছে আসেন, তো তাদের নিশ্চয় অনেকেরই প্রশ্ন থাকে যে এই যে ভ্যাকসিনেশন বা টিকা দান যে কর্মসূচি চলছে, তারা কি এর ভেতরে পড়বেন কিনা, বা তাদের ক্ষেত্রে কোনো আলাদা গাইডলাইন আছে কিনা? হ্যাঁ, তাদের জন্য অবশ্যই আলাদা গাইডলাইন আছে মোনা, বিকজ এখন কিন্তু বিশ্বে সবাই বলছে, যেটা আগে বলা হতো যে না, ডিউরিং ট্রিটমেন্ট বা যারা ক্যান্সার আক্রান্ত হয়েছে এবং ট্রিটমেন্ট চলছে, তাদেরকে তোমরা ভ্যাকসিনটা এই মুহূর্তে দিও না। না দিলে আমার অনেক সময় সাইড এফেক্ট হিসেবে দেখা যাচ্ছে যে এটা স্ট্রং হতে পারে, এটা ইমিউন স্ট্রং বলি আমরা। বাট এখন যেটা বলছে যে যারা ক্যান্সার ট্রিটমেন্ট পাচ্ছে, লাইক যারা সার্জারি করছে, সার্জারি ওই দিন তুমি দিও না সার্জারিতে, বাট তারপরে যখন সেটা রিকভারি করে উঠছে, তখনই কিন্তু আমরা তাকে ভ্যাকসিন দিতে পারি। যে পেশেন্টটা কেমোথেরাপি পাচ্ছে, কেমোথেরাপি দেওয়ার পরে দেখা যায় যে ইমিউনো সাপ্রেসড হয়, WBC, হোয়াইট ব্লাড সেল যেটা বলি আমরা, সেটা কমে যায়। কমে গেলে হয় কি, ক্যান্সার পেশেন্টরা ফাইট করতে পারে না। কিন্তু এখন বলা হচ্ছে যখন এটা রিকভারি করে ওঠে, তখন 2টা কেমোথেরাপির মাঝখানেও বলছে যখন ব্লাড সেলগুলো কাউন্ট নর্মাল থাকবে, তখন দেয়া যাবে। আচ্ছা ম্যাম, আমি আবারও আসবো, একটি ফোন আছে, নিয়ে আসি। দর্শক, নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলে সমস্যাটি বলুন। আমি ময়মনসিংহ থেকে বলছি। জি, শুনতে পাচ্ছি। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে ফোনে আমাদের সাথে কথা বলুন। আমার বেশ কিছুদিন ধরে বুকের ভিতরে ঠান্ডা খুব সমস্যা হইতেছে, মানে শ্বাস নিতে কষ্ট হয় না, কিন্তু ভিতর থেকে কেমন একটা টান আসে। আচ্ছা, চাপ অনুভব করছেন? কফ আছে, কিন্তু হাঁচি কাশি কিছু নেই, আর ডান নাকটা সবসময় বন্ধ থাকে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 42। 42। আপনার কি আর কোনো অসুখ আছে? সবসময় ওষুধ খেতে হয়? আছে, সব সময় আছে বলতে আমার বাতের সমস্যা আছে, রক্ত স্বল্পতার সমস্যা আছে, এজন্য আমার ওষুধ খাওয়া লাগে। আচ্ছা, অ্যাজমা বা হাঁপানির কোনো সমস্যা আছে? না, অ্যাজমা হাঁপানি না। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। স্যার, কি বলবেন? বুঝতে পারছি যে উনি যেটা বলতে চাচ্ছেন যে
ওনার কিছুদিন ধরে ঠান্ডা আছেন এবং শ্বাস নিতে গেলে বোধহয় একটু টানের মতো হচ্ছে, এবং নাকটাও বন্ধ নাকটা বন্ধ থাকছে। হচ্ছে। এক্ষেত্রে নাকের একটি বিষয় রয়েছে যে নাকের যদি কোনো অংশে একটি ডেভিয়েটেড ন্যাভিনাল সেপ্টাম থাকে বা ভিতরে যদি কোনো পলিপের মতো থাকে বা অনেক সময় অ্যালার্জিক রাইনাইটিস থাকে, সেক্ষেত্রেও কিন্তু রিয়েকশনারি পার্ট হিসেবে যে আমরা যে টার্বিনেটগুলো এগুলো আসলে ফুলে থাকে, সেক্ষেত্রে কিন্তু এক ধরনের অস্বস্তি লাগতে পারে, যেটি উনি বললেন। সেক্ষেত্রে আমরা বলবো যে আপাতত অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ একটু শুরু করুক, যে কোনো একটা, আমরা রয়েছেন অ্যালাট্রল বা অন্য কোনো কিছু জাতীয়। এছাড়াও ওনাকে একটু নাকের নাক কান গলা বিশেষজ্ঞ দেখে নাকটা পরীক্ষা করতে হবে। আর বুকের যে ব্যাপারটি বললেন সেটি যদি বেশি থাকে তাহলে আমি বলবো যে আমরা বুকের একটি এক্সরে করতে পারি। এক্সরে করে নিয়ে আসলে আমরা দেখবো যে ভিতরে কোনো আসলে সমস্যা রয়েছে কিনা, যেহেতু দীর্ঘদিনের কথা বললেন। আর দ্বিতীয়ত অনেক সময় দেখা যাচ্ছে যে রিঅ্যাকশনারি পার্ট হিসেবে অনেক সময় একটু হুইজের মতো অথবা একটু স্পাজম হতে পারে, সেজন্য হয়তো অ্যান্টিহিস্টামিন অনেক সময় আমরা একটু ব্রঙ্কোডায়ালেটর দিয়ে দেখি, একটু আমরা অনেক সময় ইনহেলার দিয়ে দেখি, একটু অ্যাজমাসল বা অন্য যে ইনহেলারগুলো ইমপ্রুভ করতে পারে। তো এই ক্ষেত্রে হয়তো উনি ইনভেস্টিগেশন করে তারপরে আমার মনে হয় যে হয়তো যদি কাছাকাছি হাসপাতালে যাওয়ার সুযোগ থাকে তাহলে একটু দেখিয়ে নেন। আর এখন তো সময়টা খারাপ, একটু দেখিয়ে নেওয়াই ভালো হবে। স্যার অনেক ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছেন, নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামাইকুম। জি, আমি নেত্রকোনা থেকে সাইফুল আলম। জি বলুন, আপনার সমস্যাটি জি, বলুন। আমার সমস্যাটা আমার ওয়াইফের আর কি। সে প্রতিকালীন সময়ে তার হার্টের সমস্যা দেখা দেয় 17 সালে। আচ্ছা, তখন মাইমি সিং এই যে সাইফুল বাড়ি স্যার বিভাগীয় প্রধান হার্টের ওনার শরণাপন্ন হয়, ওনার চিকিৎসায় সে সুস্থ। তো সারা মানে সর্বক্ষণই এই যে 20টা ট্যাবলেট খাইয়ে যাওয়ার জন্য তার বলছিল। ইদানিং তো লকডাউন চলতেছে, তার একটু প্রেসার আপ ডাউন করে আর কি, একটু হাই হয় লো হয় এরকম অবস্থা। আমি ওনার সাথে যোগাযোগ করতে পারতেছি না, এখন আমার করণীয় কি? অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। উনি এই সমস্যাটি আমার কাছে আসবে বোধহয়। সমস্যাটি কি বললেন যে কেন উনি উনি বলেছেন যে এখন আসলে প্রেসার কমছে down বাড়ছে, এমনি হার্ট ডিজিজের পেশেন্ট, এবং কার্ভিস্টা যে ওষুধটি সেটি উনি শুধু হার্ট খাচ্ছেন। ডিজিজ আসলে ডিফাইন করেননি আসলে কি ধরনের কি ধরনের হার্টে তো disease এ অনেক আক্রান্ত? ধরনের ব্যাপার স্যাপার থাকে, যদি প্রেশারের সমস্যা ছিল কিনা বা অন্য কোনো সমস্যা ছিল কিনা বুঝতে পারলাম না পুরোপুরি। তবে প্রেশার আপ ডাউন করাটা কিন্তু এটা খুব যে অস্বাভাবিক তা কিন্তু নয়, কারণ আমরা দিনের যদি ভিন্ন সময় প্রেশার মাপি তাহলে কিন্তু সকালে আমরা 10-20 এদিক সেদিক হতে পারে। আর এখন যে পরিস্থিতি চলছে তাতে অনেকেরই অ্যাংজাইটি, স্ট্রেস এসব কারণেও কিন্তু প্রেশার কিছু বেশি থাকে, ফ্যামিলিয়াল অন্য কোনো কারণ যদি থাকে, ঘুম যদি প্রপারলি না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কার্ভিসটা যে ওষুধটা দিয়েছেন ডোজটিকে আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি, এটাকে একটু হয়তো বাড়াতে পারি যদি প্রেশার কন্ট্রোল না থাকে। এবং আপনি মানে কত বেশি কম থাকে এটা না জানলে তো আসলে বোঝা বোঝা মুশকিল। যাচ্ছে না। আসলে এখন উনি কি করবেন স্যার এই উনি মুহূর্তে? এই মুহূর্তে নিকটস্থ একজন যে কোনো কার্ডিওলজিস্ট অথবা মেডিসিন বিশেষজ্ঞের সাথে যদি, আর এখন তো আসলে অনলাইনেও অনেক কনসালটেশন করতে পারেন, সেটাই সবচেয়ে ভালো হয়। উনি আরেকটা কাজ করতে পারেন যে প্রেশারের রেকর্ডটা রাখতে পারেন, প্রেশারটা যে মেপে প্রতিদিন তারপর সন্ধ্যায় বা সকালে একটা সময় প্রেশারটা কত থাকে সেটা নোট করে রাখবেন, কয়েকদিন নোট করে তারপর একজন আমাদের সাথে কথা কনসাল্ট করবেন। অনেক ধন্যবাদ। আমি একটু ম্যামকে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে ম্যাম, ক্যান্সার আক্রান্ত পেশেন্টরা তো এমনি অনেক বেশি ভালনারেবল থাকেন, এবং আমরা বারবারই বলেছি যারা ইমিউনো কম্প্রোমাইজড রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই আসলে অ্যালার্ট থাকা জরুরি এই কোভিডকালীন সময়। তো ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আপনি আসলে কি বলতে চান, তাদেরকে কিভাবে সাবধান করবেন? ভাই যেটা বলেছেন, এখন কিন্তু আসলে আমরা খুব খারাপ, সবচেয়ে খারাপ সময় পার করছি। এই সময়ে ভালনারেবল যারা, এবং তাদের মধ্যে হচ্ছে ক্যান্সার পেশেন্ট ওয়ান অফ দেম, অন্যতম। এবং তাদের যদি ক্যান্সার পেশেন্ট প্লাস তারা যদি কোভিড আক্রান্ত হয়, তাদের কিন্তু মর্টালিটি রেট অনেক বেশি হাই। এ কারণে ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা কাজ করছি। আমরা 3টা ক্যাটাগরিতে ক্যান্সার পেশেন্টদেরকে ভাগ করি। যে পেশেন্টটা মাত্র ডায়াগনোসিস হয়েছে তাদেরকে আমরা কি করব, যারা অনগোয়িং ট্রিটমেন্টে আছে তাদেরকে আমরা কীভাবে ট্রিট করব, যারা পরবর্তীতে মানে ট্রিটমেন্ট কমপ্লিট করেছে জাস্ট ফলো আপে আছে তাদেরকে আমরা কীভাবে দেখব। তো যারা মাত্র ক্যান্সারের ডায়াগনোসিস হয়েছে তাদেরকে আমরা বলি যতটুকু সম্ভব টেলিমেডিসিন করো, অনলাইনে করো, জাস্ট যখন আমাকে ট্রিটমেন্টের জন্য বা একটা ইনভেস্টিগেশনের জন্য আসতেই হবে হসপিটালে, সেভাবে আমরা ফলো আপ করছি। আর যারা অনগোয়িং ট্রিটমেন্টে আছে, এমন যদি হয় যে না স্যার, যেমন হেড নেক ক্যান্সার কিন্তু খুব দ্রুত ছড়ায় না, এটা স্লোলি গ্রোয়িং। ম্যাম আমি আবারও আসবো, আমাদের সঙ্গে এরই মধ্যে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আসবো। দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে সমস্যাটি বলুন। জি, আমার নাম মাহমুদ, বলছিলাম চিটাগং থেকে। জি,
বলুন। আচ্ছা, আমার বাবাকে আমি 30 মে আমি এই স্ট্যান্ড পড়াইছিলাম 3টা, ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, আচ্ছা ডক্টর ফজিলতুন্নেসা মালিক ম্যাডাম। আচ্ছা তো 3টা স্ট্যান্ড পড়াইছি এবং ওনার রোল করছিল, যেটা ভিতরে ক্যালসিয়াম জমে গেছে সেটার কারণে রোল করা হয়েছে ওনাকে। হুম তো এখন আসার পরে যখন আমরা 1 সপ্তাহ ছিলাম ওখানে, থাকার পরে আমরা নিয়ে আসছি 3টা স্ট্যান্ড এবং রোল করার পরে আমরা বাসায় নিয়ে আসছি। আসার পরে বিগত 15-20 দিন ভালো ছিল। তো ভালো থাকার পরে হঠাৎ করে এখন আবার যখন স্ট্যান্ড পড়াইছিলাম তার আগেও আমাদের বুকে চাপা চাপা ব্যথা ছিল এবং বুকটা ভার হয়ে যেত এবং পুরো শরীরে একটু জ্বলতো, জ্বালাপোড়া করতো। এখন স্ট্যান্ড পড়ানোর পরে রোল করার পরে এখন আবার সেম একই সমস্যা 20 দিন পর থেকে আর দেখা দিচ্ছে, এবার জ্বালাপোড়া করতেছে বা বুকটা ভার হয়ে যাচ্ছে এরকম। এটার বিষয়টা কি? ওনার বয়স কত? বয়স ওনার কত বয়স রোগীর? 55। 55। আচ্ছা এমনিতে উনি ও, ডায়াবেটিক? ওনারে আবার এনে আরেকটু কথা আছে যে ওনাকে আবার 2017 সালে একবার বাইপাস করেছিল। আচ্ছা সেই কথাটি ওনার বলতে কি হবে। ডায়াবেটিস বা অন্য কোনো রোগ আছে? না, অন্য কোনো সমস্যা নাই। 2017 সালে একবার বাইপাস করাইছিলাম, তারপরে আবার 2021-এ আবার রিং বসানো হয়েছে। আচ্ছা অনেক ধন্যবাদ ফোন করবার জন্য, সাথেই থাকুন স্যার। জি, ব্যাপারটি বুঝতে পারছি যে ব্যাপারটি কিন্তু একটু যেহেতু 2017-তে একবার বাইপাস করার পরে আবার 21-এ পুনরায় আবার রিং পরাতে বা স্টেন্টিং করতে হলো, তার মানে হচ্ছে যে ওনার এখানে যে রক্তের ভিতরে যে ব্লক বা যেটাই বলুন না কেন সেটা তৈরি হওয়ার একটি প্রবণতা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে এখন জাস্ট 15 দিন হয়েছে মাত্র। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি সরাসরি সংশ্লিষ্ট বিভাগে একটু যোগাযোগ করেন, কারণ সেক্ষেথ্রে হয়তো ওনারা একটা ইয়ে করে ইটিটি করে দেখতে পারেন যে এটার রিংয়ের যে কর্মক্ষমতা কতখানি রয়েছে। অনেক সময় রিং, অনেক সময় কিছু স্টেন থ্রোম্বোসিস হতে পারে, এটা অ্যাকিউট হতে পারে, লেট স্টেন থ্রোম্বোসিস হতে পারে, সেটি বিষয়টি দেখতে হবে। এবং যদি অন্য কারণে ব্যথাটি হয়ে থাকে তাহলে সেটিও আসলে বোঝা যাবে। তো এখানে আসলে এখন উনি কি করবেন? এখন আমি যেটা বোধ করি যে আপনি যদি এখন ঢাকায় ওখানে না আসতে পারেন তাহলে আপনি নিকটবর্তী একজন কার্ডিওলজিস্টের সাথে কথা বলে অ্যাটলিস্ট ওনার একটা ইকো, একটা ইসিজি, যদি প্রয়োজন হয় আবার পুনরায় একটি আপনার আমরা ইটিটি যেটা বলি যদি সম্ভব হয় সেটি করে তার ইফেক্টিভিটিটা দেখতে হবে যে আসলে রিংয়ের কার্যক্ষমতা কেমন রয়েছে বা কি অংশটি রয়েছে। সেটি আমার মনে হয় আপনি দেখে নেওয়া যোগাযোগ যেতে করুন পারে। খুব দ্রুত। ধন্যবাদ। আরো একটি ফোন আছে, দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুষ্টিয়া থেকে অপু বলছি। জি বলুন। ম্যাম, আমি স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। আচ্ছা স্যার, আপনি আপনার সমস্যাটি বলুন। বলুন। স্যার, আমি দীর্ঘদিন যাবত আমার একটু বুক ধরপড়ানোর কারণে ইন্ডেভার 20 খাই। জি। দেন আমার একটু ব্লাড অ্যালার্জি আছে। তো আমি করোনা ভ্যাকসিনের অ্যাপ্লিকেশন করছি। আমি কি করোনা ভ্যাকসিন নিতে পারবো? আপনার বয়স কত? বয়স কত হবে? আমার বয়স 38। আচ্ছা ধন্যবাদ 38 স্যার। আপনি নিতে পারবেন, মানে এক কথায় যদি বলতে চাই নিতে তাহলে পারবেন। আপনি ভ্যাকসিন নিতে পারবেন যদি খুব স্পেসিফিক অ্যালার্জি না থাকে, যে কম্পোনেন্টগুলো ভ্যাকসিনের রয়েছে সেগুলোর ভিতর যদি কোনো অ্যালার্জি না থাকে, অথবা খুব সিভিয়ার যদি এর আগের কোনো এক্সপোজারের যে ভ্যাকসিন দেওয়ার পর তার একদম খুব বাজে ধরনের রিঅ্যাকশন হয়েছে, এই ধরনের হিস্ট্রি যদি না তাহলে উনি থাকে নিতে পারবেন। তাহলে এই প্যালপিটেশন অথবা অন্য কোনো কারণ ভ্যাকসিনের পথে অন্তরায় হতে পারে। অনেক আপনি ধন্যবাদ। নিশ্চিন্তভাবে ভ্যাকসিন নিতে পারবেন। আরো একটি ফোন আছে, দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমার সমস্যা হচ্ছে আমি অপারেশন করছি আজকে 22 দিন হয়। কি অপারেশন করেছেন? জয়ারু ক্যান্সার। আচ্ছা আচ্ছা ম্যাডাম, এখন আমার ওইখানে ইনফেকশন হয়েছে, মানে ক্যান্সার আসছে। কিন্তু এখন যে আমার যে শিলিটা সম্পূর্ণ শিলি শুকায় গেছে, কিন্তু দুইটা শিলি শুকাচ্ছে না। তো কি করবো? আচ্ছা আমাদের সাথে থাকুন ম্যাডাম। আপনার কি কোনো প্রশ্ন আছে এ ব্যাপারে? কতদিন হলো অপারেশন 22 দিন। 22 দিন হয়েছে। 22 দিন। অনেক সময় হয় যে এক সেলাই যেটা করা হয়েছে ওটা দেখা যায় যে ইনফেকশন থাকতে পারে। এটা ঘাবড়াবার কিছু নেই। আমি মনে করি যে একটা অ্যান্টিবায়োটিক যেটা ইনফেকশনেরকে কভার করবে সেই অ্যান্টিবায়োটিক দেওয়া, এবং অনেক সময় হয় যেটা অ্যান্টিবায়োটিকে কভার করার পরও যে ইনফেকশন শুকাচ্ছে না, তখন কিন্তু আবার নতুন করে একটা সেলাই দেওয়ার প্রয়োজন হতে পারে ভবিষ্যতে। তবে আপনাকে বলছি যে আপনার যেহেতু অপারেশনের পরে ক্যান্সার ধরা পড়েছে, ক্যান্সারে কিন্তু শুধু অপারেশন করলে হবে না, সেখানে জরায়ুর ক্যান্সার আরও চিকিৎসা লাগবে, এবং চিকিৎসা করলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ঘাবড়াবেন না, ক্যান্সারের নাম শুনেই চিকিৎসা করবেন।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট আছে মহাখালীতে, সরকারিভাবে খুব কম খরচে কিন্তু আপনি এখানে চিকিৎসা নিতে পারবেন। জি ম্যাম, অনেক ধন্যবাদ। আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক, নাম বলে প্রশ্নটি করবেন। জি, আমি আফজাল শরীয়তপুর থেকে বলছি। জি বলুন। আমার সমস্যাটা হলো আমি আরো 6 মাস আগে ঘুম থেকে হঠাৎ করে একদিন উঠে যাই, উঠে দেখি নিঃশ্বাস ছাড়তে পারি না, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়, আচ্ছা প্রেশার তো বেশি থাকে। এরপরে ইসিজি করাইছি, ইকু করাইছি, হাড়ে কোনো সমস্যা পাইনি। এখন পড়াই সময় আমার একটু হাঁটতে গেলে হরান লাগে, মানে কিছুক্ষণ হাঁটলে আবার কিছু সময় সময় নিঃশ্বাসটা খুব সমস্যা দিতেছে। এখন এই মুহূর্তে আমার করণীয় কি? রাত্রে ঘুম হয় না, একেবারে ঘুম হয় না। আপনার বয়স কত? আমার বয়স 29। ওজন আচ্ছা, কত? ওজন কত আপনার? ওজন হচ্ছে 78 কেজি। 78 কেজি। আচ্ছা, আপনার উচ্চতা কত? 5 ফুট 6 ইঞ্চি। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। জি, যেটি বললেন যে উনি তো যথার্থ কাজটি করেছেন। যখন ঘুম থেকে ওঠার পর এই সমস্যাটি হচ্ছে, উনি ইভ্যালুয়েশন করেছেন, যে ইসিজি করেছেন, ইকো করেছেন। তবে অনেক সময় ইসিজি, ইকো কিন্তু সবসময় সব ক্ষেত্রে সব ধরা যায় না। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব উনি একটা ইটিটি যদি করেন, মানে যেটা আমরা মেশিনের উপর দৌড়িয়ে এক্সারসাইজ যে করার পর। এক্সারসাইজ টলারেন্স টেস্ট যেটা বলি, এটা করলে অনেক সময় যদি কোনো মাসেলের যদি কোনো উইকনেস বা ইনসাফিসিয়েন্সি থাকে বা পর্যাপ্ত রক্ত পাচ্ছে না, সেটি কিন্তু আমরা সহজেই ধরতে পারি। এটি একটি বিষয়। আর আমার কাছে যেটি মনে হচ্ছে যে কোনো অ্যাংজাইটি কম্পোনেন্ট থাকতে পারে, থাকতে যে পারে, দুশ্চিন্তা জি। বা এই ধরনের কোনো বিষয়টি ওনার সঙ্গে উনি যেভাবে বললেন যে রাতে ঘুম হচ্ছে না, দুশ্চিন্তা এই কিংবা- জাতীয় কারণেও কিন্তু অনেক সময় এই ধরনের সিম্পটম হতে পারে। যে এক ধরনের জি। নিঃশ্বাস বন্ধ হয়ে জি, আসা। তবে আমার মনে হয় যে যতক্ষণ পর্যন্ত না আমরা রুল আউট না করছি যে শারীরিক কোনো কারণে ব্যাপারটি হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত মানসিক সেটা দিকে আমরা আমরা যাব না। যাব না। তার আগে এই মানে কিছু রিলেভেন্ট টেস্টগুলো করে তারপরে হয়তো ওনাকে যদি ঘুমের জন্য কিছু হয়তো একটা অ্যাংজাইটিক বা ট্র্যাঙ্কুলাইজার আমরা দিতে পারি, যেমন আমরা ব্রোমাজিপাম 3 মিলিগ্রাম, এটা যদি আপনি রাতে, বা আমরা অনেক সময় ক্লোনাজিপাম 0.5 মিলিগ্রাম, এটা আপনি রাতে করে একটু কয়েকদিন 15 দিন বা কিছুদিন দিয়ে দেখতে কন্টিনিউ পারেন হয়তো। করে দেখেন যে আপনার এই অবস্থাটা একটু ঠিক হয় কিনা, তারপরে হয়তো সরাসরি দেখলে আমরা বলতে আচ্ছা, পারবো। অনেক ধন্যবাদ। আর একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আমি শান্তা নাটোর থেকে বলছিলাম। জি বলুন। আমার আম্মা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট। আচ্ছা। উনি 2016 সালে ট্রিটমেন্ট করে 17 সালে উনার ট্রিটমেন্ট শেষ হয়েছে। আচ্ছা। উনি কি এখন করোনার এই টিকাটা নিতে পারবে? ওনার কি নাকি ওনার কোনো সমস্যা হবে? আচ্ছা, এখন ধন্যবাদ। অবশ্যই নিতে পারবে। যেহেতু ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, ওনার নেওয়ার ক্ষেত্রে কোনোই বাধা নেই। সুতরাং উনি যত তাড়াতাড়ি সম্ভব আমি মনে করি ওনার টিকা নিয়ে নেওয়া উচিত। আচ্ছা, তো এইখানে যেহেতু আপনি বললেন যে আমরা শুরুতেই কিন্তু এই প্রশ্নটি দিয়ে Right. শুরু করেছিলাম, এবং আপনি বলছিলেন আপনার 3টা ভাগে ভাগ করেছেন যে কিভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া যায়। তো Right. সেটি এখন একটু শুনে নেব। যেটা বলছিলাম যে যারা মাত্র ডায়াগনোসিস হয়েছে, তাদের ক্ষেত্রে যদি স্লো গ্রোয়িং টিউমার হয়, যেমন প্রস্টেট ক্যান্সার, হেড নেক ক্যান্সার, সেসব ক্ষেত্রে আমরা কিছুটা হলো ডিলে করতে পারি। যেমন এখন 3rd ওয়েভ চলছে করোনার, এই মুহূর্তে এক্সপোজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওইসব ক্ষেত্রে আমরা মনে করি যে তাদেরকে একটু ডিলে করে ট্রিটমেন্ট দিতে পারি। বা যারা অনগোয়িং চাচ্ছে, যেমন কেমোথেরাপি পাচ্ছে যারা, তাদেরকে আমরা বলছি যে ঠিক আছে, আমরা যদি মাঝখানে একটা ইন্টারভেল দিতে পারি, সেক্ষেত্রে যেমন এখন সে ভালো আছে, সিমটম ফ্রি আছে, মাঝখানে 1 মাস বা 2 মাসে একটা ইন্টারভেল দিতে পারি, তাদেরকে আমরা ইন্টারভেল দিয়ে দিচ্ছি। আর যারা ট্রিটমেন্ট কমপ্লিট করেছে, তারা ফলো আপে আছে, তো কমপ্লিটলি তাদেরকে টেলিমেডিসিন করা। যতক্ষণ পর্যন্ত ইমার্জেন্সি, যে তাদের রিকারেন্স হওয়ার সম্ভাবনা আছে, আবার ক্যান্সারটা দেখা দিয়েছে, তার আগ পর্যন্ত আমরা বলছি যে টেলিমেডিসিন করো, ওভার টেলিফোনে আমরা যতটুকু সম্ভব আমরা। আর যদি পরীক্ষা নিরীক্ষা করতে হয়, ব্লাড টেস্ট করতে হয়, এখন তো বাসায় যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো করে। তার মানে এক্সপোজার কম হওয়া, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন মেইনটেইন করা। করা। Right. অনেক ধন্যবাদ। একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি সাভার থেকে বলছি, মোহাম্মদ লিয়াকত হোসেন। বলুন। বয়স 51। আচ্ছা। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি দর্শক, একটু জোরে কথা বলতে হবে। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে, হ্যালো, আমরা শুনছি, আপনি বলে যান। হ্যাঁ, আমার এই যে 2 পা তালুটা মাঝে মাঝে জ্বলে, মাঝে মাঝে কন্টিনিউ জ্বলে। আচ্ছা, আমার 2 পায়ের তালুটা জ্বলে। আপনার পায়ের আ- তালু পায়ের জ্বলে। তালু, আচ্ছা, হ্যাঁ, আর পায়ের তালু জ্বলে। আর মাস্ক পরার পরে এটা মাস্ক পরার পর দ্বিতীয় বছর মাস্ক পরার পরে মাঝে মাঝে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আচ্ছা, আপনার বয়স কত? 51। ডায়াবেটিস আছে কিনা? ডায়াবেটিস আছে? না, না, দর্শক,
আপনার বয়স কত এবং আপনার ডায়াবেটিস না, রোগটি আছে? ডায়াবেটিস নাই, আদার্স কোনো ওষুধ খাই না, এমনি আদার্স না, ডায়াবেটিস নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, এটি কিন্তু খুবই কমন একটি সিম্পটম, জি। প্রায় অনেকেই বলে থাকেন। হ্যাঁ, এবং সবচেয়ে বেশি কমন হচ্ছে সাধারণত আমরা দেখি যদি পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, যাদের ডায়াবেটিস থাকে লং টার্ম, তাদের ক্ষেত্রে কিন্তু এটি আরো বেশি বেশি common। হয়। তো এছাড়াও কিন্তু এই যেই প্রবলেমটির কথা বললেন উনি, যে পায়ের তলা জ্বলে যাচ্ছে বা জ্বলনের মতো, এটা কিন্তু অনেক সময় যদি যে পেরিফেরাল যে নার্ভ এন্ডিংস গুলো থাকে সেগুলো যদি কোনো কারণে একটু ক্ষতিগ্রস্ত হয় বা ভিন্ন কারণে, অনেক সময় আমরা সার্কুলেশনের ব্যাপারটাও চিন্তা করি, যদি যে ভাস্কুলারিটি যদি প্রপারলি মেনটেন না হয় তাহলে কিন্তু সেটা হতে এখন পারে। কি করবেন? এখন উনি আসলে যেটা করতে পারেন, ভিটামিন B1, B12, B6 অনেকগুলো নামে বাজারে মাল্টিভিটামিন পাওয়া যায়, যেগুলো পাওয়া যায়। 3টা ভিটামিন, যেটা আমরা অনেক সময় নিউরো কেয়ার বিভিন্ন নামে, টিপিসি বিভিন্ন নামে পাওয়া যায়। এটা একটি সকালে একটি রাতে এভাবে কত 2 দিন? মাস 2 মাস অন্তত পক্ষে কন্টিনিউ খাবেন। করবেন। এটা খেয়ে দেখতে পারেন। আমার মনে হয় যে আশা করছি এতে উপকার ভালো হবে। ফল পাবেন, আর স্যার। মাস্কের ব্যাপারটি বললেন, মাস্ক পরলে তো আসলে সবারই কষ্ট হয় কষ্ট আমাদের। লাগে। হ্যাঁ, এটাই আসলে এটা আসলে প্র্যাকটিসের সহ্য করতে ব্যাপার হবে, এবং practice-এর সাইকোলজিক্যালি আমাদেরকে আরো স্ট্রং আমার তো সিঁড়ি দিয়ে হাঁটলে আরো কষ্ট হয়। সেটি। আমাদের সঙ্গে আরো একজন দর্শক যুক্ত হচ্ছেন, নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম ফরিদপুর আসসালাম। থেকে বলছি। আমার আব্বার হলো গলায় ক্যান্সার। জি। আমরা গ্রিন লাইফে অনেকদিন, প্রায় 2 বছর মতো চিকিৎসা করছি। থেরাপি দিচ্ছি 33টা আর 7টা কেমন দিচ্ছি। তো এখন ওনার গলা উনি কি অনেক প্রসাব করে আর একদম বিছনায় পড়ে গেছে। আর হলো ওই গলার সাইডে এরকম ফুটা বাইরে এসে, ওটা বেশি না কম, কিন্তু একদম দুর্বল হয়ে পড়ছে। আচ্ছা। ধন্যবাদ দর্শক। আমার মনে হচ্ছে যে আপনি যতটুকু বলেছেন যে আপনার বাবার ক্যান্সারটা হয়তো ফিরে এসেছে, এরকম মনে হচ্ছে শুনে। যদি ওরকম হয়ে থাকে তাহলে তো অবশ্যই তার সমস্যা হবে, খেতে পারবে না। এখন আমি জানি না, গলার অনেকগুলো অংশ আছে, কোন জায়গাতে তার ক্যান্সারটা স্পেসিফিক্যালি। তারপরে বলছে গলার ক্যান্সার যদি ফিরেও আসে সেখানেও কিন্তু ট্রিটমেন্ট আছে। এবং আপনি খুব, আমার মনে হয় যে ক্যান্সার পেশেন্ট যদি রিকারেন্স হয় সেখানে করোনার ভয় না পেয়ে আমার মনে হয় হসপিটালে আসলে জরুরি বেশি দ্রুত চিকিৎসা নিতে হবে। হ্যাঁ, ডিলে করার সুযোগ নেই আসলে। অনেক ধন্যবাদ। আরো একটি ফোন আছে, দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, নাম বলে আপনার সমস্যাটি বলুন। আমি শাহিন জামালপুর থেকে বলছিলাম। জি। আমার সমস্যাটা হলো মাথা ব্যথা। আচ্ছা। মাথা ব্যথা এটা দীর্ঘ 5-7 বছর যাবত। মাথা ব্যথাটা আপনার এই যে বাম পাশের চোখের উপরে তীব্র আকারে আপনার হয়, ব্যথা হয়। এটা ধীরে ধীরে মাথার উপর দিয়ে উঠে মাথার মধ্য দিকে চলে যায়। এই ব্যথাটা 2-3 দিন পর পরই ইদানিং হচ্ছে এবং তীব্র ব্যথা, বিশেষ করে চোখের পাতার উপরে কামড়ায়। আচ্ছা, আপনি কি কখনো চোখের ডাক্তার দেখিয়েছিলেন? চোখের ডাক্তার দেখিয়েছি, তারা বলছে চোখে কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, যদিও আসলে ব্যাপারটি মাথা ব্যথার সংক্রান্ত, আমার যেটা ওনার কথাটা শুনে যেটি মনে হচ্ছে যে আসলে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করা উচিত ছিল হয়তো, যে এটি কোনো কারণে প্রভোকেশন কিভাবে হয়, যে কোনো ক্রাউডে গেলে বা কোনো অন্য কোনো কারণ ফ্যাক্টর আছে কিনা যেটা কারণে এটা প্রভোগ করে। চোখের ব্যাপারটি যেহেতু নয়, কাজে এটি মাইগ্রেন লাইক সিনড্রোম মনে হচ্ছে, মাইগ্রেনের মতোই মনে হচ্ছে এবং রিপিটেশন হচ্ছে। উনি একজন নিউরোলজিস্টের সাথে কথা বলতে পারেন প্রথমত, যে কাছাকাছি, অথবা ইমিডিয়েটলি উনি যেটা করতে পারেন, আমরা কিছু প্রোফাইলেকটিক ড্রাগ দিই। সেক্ষেত্রে আমরা প্রোপানোলল, আমরা 40 মিলিগ্রাম হাফ করে সকালে এবং হাফ করে রাতে, যদি আদারওয়াইজ ইসিজিটা দেখার পরে উচিত শুরু করা। আর দ্বিতীয়ত হচ্ছে যে ট্যাবলেট প্যারাসিটামল, যেটা সবচেয়ে কমনলি আমরা ব্যবহার করি, সেটি 2 করে ট্যাবলেট এবং সঙ্গে ডমপেরিডন, মানে যেটা আসলে খুব দ্রুত আমাদের অ্যাবজর্পশন করতে হেল্প করবে, এটি সহ খেলে কিন্তু আপনি ইমিডিয়েট রিলিফ পাবেন। এছাড়াও এখন মাইগ্রেনের আরও কিছু ভালো কিছু ব্যাপার রয়েছে, তবে তার আগে এই হেডেকের বিষয়টাকে কিন্তু একটু আমাকে ইভালুয়েট করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে অনেক সময় যদি কোনো সাইনোসাইটিসের কোনো প্রবলেম আছে কিনা আমরা একটা এক্সপিএনএস করে দেখতে পারি। যদি প্রয়োজন হয় ওনার এজ সাথে অন্যান্য কোমরবিডিটির সাথে রিলেভেন্ট করে আমরা অনেক সময় এমআরআই বা সিটি স্ক্যান করেও রুল আউট করতে পারি যে আসলে আদারওয়াইজ কোনো সমস্যা আছে কিনা। তো ইমিডিয়েটলি আমার মনে হয় এই প্রাইমারি ট্রিটমেন্টটা শুরু করুক, আর একজন নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয় নিউরোমেডিসিন। আরো একটি ফোন আছে, দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি 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 বলুন নাম বলে আপনার সমস্যা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরাও শুনতে পাচ্ছি। আমি আপনি আপনার সমস্যাটা জি বলুন। মুকুল বলছি মাগুরা থেকে। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে তারপর কথা বলুন। জি জি, আমি স্যারের সাথে কথা বলবো, ডাক্তার জি, জি। এজেড এম আহসানুল্লাহ। বলুন আপনি বলুন, শুনছেন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা দুঃখিত। ম্যাম, যে প্রশ্নটি আসলে বারবারই করছি যে ক্যান্সার আক্রান্ত পেশেন্টদের তো আপনি বলছিলেন ভালনারেবল, তাদের কিভাবে চিকিৎসা নিতে আসা উচিত। তারপরেও ক্যান্সার আক্রান্ত, আপনি যেহেতু প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ, এটি অনেকের জানার সুবিধার্থে যদি একটু বলে দিতেন যে আসলে এই সেক্টরে কি কি কাজ হয়ে থাকে। প্যালিয়েটিভ কেয়ার নিয়ে বলতে সবসময় আমি খুব পছন্দ করি, কারণ প্যালিয়েটিভ কেয়ার একদমই নতুন বাংলাদেশে। আসলে প্যালিয়েটিভ কেয়ার সেসব রুগীদের জন্য বা মানুষের জন্য যারা খুব ক্রনিক ডিজিজে ভুগছে, মানে অনেক দিন যাবত একটা রোগে ভুগছে এবং তারা হয়তো কমপ্লিটলি সুস্থ কখনোই হবে না। তাদেরকে 4 ধরনের সেবা দেওয়া: মানসিক, শারীরিক, স্পিরিচুয়াল এবং সোশ্যাল। যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় লং টাইম, একটা পেশেন্ট যদি ডিজিজে ভুগে তখন কিন্তু সাইকোলজিক্যাল অনেক প্রবলেম হয়। সেগুলোকে আমরা কিন্তু খুব বেশি আমাদের নর্মাল মেন স্ট্রিমের যে ট্রিটমেন্টগুলো হয় সেটা কিন্তু সাইকোলজিক্যাল বিষয়গুলো অত দেখা হয় না, আমরা ফিজিক্যাল বিষয়গুলোতেই বেশি দেখি। এবং সেখানে আরেকটা বিষয় অ্যাড হয় প্যালিয়েটিভ কেয়ারে, যেটা আমরা মানে খুবই স্ট্রংলি আমরা বিলিভ করি, যে কেয়ার গিভার যারা আছে, ফ্যামিলিতে যারা আছে, তাদেরকেও সাপোর্ট দেওয়া, নট অনলি দ্য পেশেন্ট। এখানে কিন্তু ফ্যামিলিটাও আমাদের কনসার্নের মধ্যে পড়ে। এবং এই সেবাটা শুধুমাত্র ডিউরিং ট্রিটমেন্টের সময় না, যতদিন সে বেঁচে আছে তারপরেও কিন্তু এই সেবাটা আমরা দিয়ে থাকি। লাইক পেশেন্টের যখন মৃত্যু হয়, মৃত্যুর পরে তার পরিবার, তার বেরিভমেন্ট যেটা হয়, তার মৃত্যুর পরে তার সৎকার করা বা কবর দেওয়া, এবং তারপরে ফ্যামিলিকে যে সাপোর্টটা, তো গ্রিফ করা, তার কষ্টগুলোকে শেয়ার করা, এই বিষয়গুলোতে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে থাকি। সো এটা একটা লং টাইম একটা ট্রিটমেন্ট প্রসিডিওর, সাপোর্টিভ ট্রিটমেন্ট প্রসিডিওর। এখানে সিমটম বেশি ট্রিটমেন্ট আমরা বেশি কেয়ার করি, যে না যেমন ক্যান্সার পেশেন্ট একটা এন্ড স্টেজে আছে, তাদেরকে ক্যান্সার ট্রিটমেন্টে না দিয়ে তাকে সিমটমগুলো যে আছে, তার কষ্টগুলো আছে, এক্ষেত্রে আসলে অনেক সুন্দর সুন্দর কাজ আসলে হচ্ছে এবং এই আর করার অনেক সুযোগ আছে। ম্যাম, অনেক ধন্যবাদ। স্যার, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে একটু জানতে চাইবো, যেহেতু এমার্জেন্সি মেডিসিন নিয়ে কাজ করছেন, তো এই সেক্টরটা নিয়ে আসলে আপনার কি বলবার আছে? আসলে এটি সবচেয়ে জরুরি, নামেই কিন্তু পরিচয় যে সবচেয়ে জরুরি বিষয়, কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত। যে বাংলাদেশের দেখবেন যে সবগুলো হসপিটালেই কিন্তু জরুরি বিভাগ বা ইমার্জেন্সি লেখা আছে, কিন্তু সেখানে প্রপার সেটআপটা নেই, প্রপার যে লোকবল বা জনবল দরকার, দক্ষ যে জনশক্তি দরকার, সেটা কিন্তু তৈরি হয়নি। এর মূল কারণ হচ্ছে যে আমাদের আসলে এই অংশটি, সেক্টরটি আসলে আলাদাভাবে গঠিত হয়নি, যেখানে আসলে আরো বিশেষজ্ঞ ডাক্তার তৈরি করার যে প্রক্রিয়াটি শুরু করা উচিত ছিল। এর মধ্যে আমরা কিন্তু এখন এর গুরুত্বটা বুঝতে পারছি এই কোভিড সিচুয়েশনের মধ্যে, যখন একটা হসপিটালে পেশেন্টের হ্রাস হচ্ছে, অনেক পেশেন্ট ঢুকে যাচ্ছে, তখন কোন পেশেন্টগুলোকে কোথায় আমরা রাখবো, কিভাবে তাদেরকে আলাদা করব, কোন অংশকে কিভাবে ট্রিটমেন্ট দেব। এমন অনেকে প্যানিক হয়ে চলে যাচ্ছে, তার হয়তো ভর্তি প্রয়োজন নেই, সেখানে যে ভিড় করছে, তাকে এই যে আইসোলেশন মধ্যে রাখা, তাকে সেগ্রিগেট করা, তাকে প্রপার যে ট্রিটমেন্টটা দেয়া, এই অংশটি কিন্তু ইমার্জেন্সি। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার লাইফ থ্রেটেনিং এবং লিম থ্রেটেনিং যে কন্ডিশনগুলো রয়েছে, আপনার জীবন সংশয় যে অংশটি রয়েছে, সেই অংশটি কিন্তু আপনি রাত 12টার সময় কিন্তু আপনি চেম্বারে যেতে পারবেন না, বা স্বাভাবিক কোনো হাসপাতালে আপনাকে যেতে হবে জরুরি বিভাগে। এবং সেখানে যদি পুরোপুরি সেটআপটা থাকে, এটা শুধুমাত্র একটা যে বাইপাস বা ট্রাফিকিং এরিয়া না, এটা একটা ট্রিটমেন্ট এরিয়া। এটি হচ্ছে মূল মন্ত্র নিয়ে, এবং এই লাইফ থ্রেটেনিং কন্ডিশনগুলোকে স্টেবল করে বা এটাকে স্থিতিশীল করে সে পেশেন্টটাকে যথাযথভাবে প্রক্রিয়ায় ট্রিটমেন্ট প্রসিড করাটাই হচ্ছে এই মূল বিষয়টি আছে জরুরি বিভাগে। আসলে এই ধরনের মহামারী আমাদেরকে অনেক কিছু শেখায়। স্যার এবং ম্যাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ডাক্তার আছেন আপনার পাশেই অনুষ্ঠানটি দেখতে পাবেন সপ্তাহের প্রতি শনি ও রবিবার একই সময়ে এনটিভি পর্দায়। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।